দ্বিতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। সময় 1757 সাল 10ই মার্চ। স্থান নবাবের দরবার। চরিত্রবৃন্দ মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে নাকিব, সিরাজ, রাজবল্লভ, মির্জাফর, জগৎ শেঠ, রায়দুর্লভ, উৎপীড়িত ব্যক্তি, প্রহরী, ওয়ার্ডস, মোহনলাল। দরবারে উপস্থিত মির্জাফর, রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ, উমিচাঁদ এবং ইংরেজ কোম্পানির প্রতিনিধি ওয়াটস। মোহনলাল মীরমর্দান সাফরে অস্ত্রসজ্জিত বেশে দণ্ডায়মান। নকিবের কণ্ঠে দরবারে নবাবের আগমন ঘোষিত হল। নকিব: নবাব মনসুর উল মুলুক সিরাজউদ্দৌলা শাহকুলি খা মির্জা মোহাম্মদ হায়বত তজঙ্গ বাহাদুর বাহ আদাব আগাহ বসেত। সবাই আসন ত্যাগ করে উঠে দাঁড়ালো। দৃঢ় পদক্ষেপে নবাব ঢুকলেন। সবাই নত শিরে শ্রদ্ধা জানালো। সিরাজ সিংহাসনে আসীন হয়ে: আজকের এই দরবারে আপনাদের বিশেষভাবে আমন্ত্রণ করা হয়েছে কয়েকটি জরুরি বিষয়ের মীমাংসার জন্যে। রাজবল্লভ: বেআদবি, মাফ করবেন জাহাপনা, দরবারে এ পর্যন্ত তেমন কোনো জরুরি বিষয়ের মীমাংসা হয়নি, তাই আমরা তেমন। সিরাজ: গুরুতর কোনো বিষয়ের মীমাংসা হয়নি এই জন্যে যে গুরুতর কোনো সমস্যার মুখোমুখি হতে হবে এমন আশঙ্কা আমার ছিল না। আমার বিশ্বাস ছিল যে সিপাহসালার মির্জাফর, রাজা রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ তাদের দায়িত্ব সম্বন্ধে সজাগ থাকবেন। আমার পথ বিঘ্ন সংকুল হয়ে উঠবে না। অন্তত নবাব আলীবর্দীর অনুরাগ ভাজনদের কাছ থেকে আমি তাই আশা করেছিলাম। মির্জাফর: জাহাপনা কি আমাদের আচরণে সন্দেহ প্রকাশ করছেন? সিরাজ: আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানাবার কোনো বাসনা আমার নেই। আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে। বিচারক আপনারা। বাংলার প্রজা সাধারণের সুখ স্বাচ্ছন্দ্য বিধান করতে পারিনি বলে আমি তাদের কাছে অপরাধী। আজ সেই অপরাধের জন্যে আপনাদের কাছে আমি বিচার প্রার্থী। জগৎ শেঠ: আপনার অপরাধ? সিরাজ: পরিহাস বলে মনে হচ্ছে স্যারজি। চেয়ে দেখুন এই লোকটার দিকে। ইঙ্গিত করার সঙ্গে সঙ্গে প্রহরী একজন হতশ্রী ব্যক্তিকে দরবারে হাজির করল। সে ডুকরে কেঁদে উঠল। রায়দুর্লভ: এ কি, এর এই অবস্থা কে করলে? দরবারে নিষ্কাশন। সিরাজ: তরবারি কোষাবদ্ধ করুন রায়দুর্লভ। এর এই অবস্থার জন্যে দায়ী সিরাজের দুর্বল শাসন। উৎপীড়িত ব্যক্তি: আমাকে শেষ করে দিয়েছে হুজুর। মির্জাফর: আমরা যে কিছুই বুঝতে পারছি না জাহাপনা। উৎপীড়িত ব্যক্তি: লবণ বিক্রি করিনি বলে কুঠির সাহেবদের লোকজন আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। ক্রন্দন। সিরাজ সিংহাসনের হাতলে ঘুষি মেরে: কেঁদো না, শুকনো খটখটে গলায় বলো আর কি হয়েছে। আমি দেখতে চাই আমার রাজত্বে হৃদয়হীন জালিমের বিরুদ্ধে অসহায় মজলুম কঠিনতর জালিম হয়ে উঠেছে। উৎপীড়িত ব্যক্তি: লবণ বিক্রি করিনি বলে কুঠির সাহেবদের লোকজন আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। সন্ডা সন্ডা 5 জনে মিলে আমার পোয়াতি বউটাকে। ওহ হো হো কান্না। আমি দেখতে চাইনি, কিন্তু চোখ বুঝলেই ওদের আর একজন আমার নখের ভেতরে খেজুর কাটা ফুটিয়েছে। আমার বউকে ওরা খুন করে ফেলেছে হুজুর। কান্নায় ভেঙে পড়ল। সিরাজ হঠাৎ আসন ত্যাগ করে ওয়াটসের কাছে গিয়ে প্রবল কণ্ঠে: ওয়াটস! ওয়াটস
ভয়ে বিবর্ণ। ইয়োর এক্সেলেন্সি। সিরাজ, আমার নিরীহ প্রজাতির এই দুরবস্থার জন্যে কে দায়ী? হোয়াটস, হাউ ক্যান আই নো দ্যাট, ইয়োর এক্সেলেন্সি? সিরাজ, তুমি কি করে জানবে? তোমাদের অপকীর্তির কোনো খবর আমার কাছে পৌঁছয় না ভেবেছ? কুঠিয়াল ইংরেজরা এমনি করে দৈনিক কতগুলো নিরীহ প্রজার উপর অত্যাচার করে তার হিসেব দাও। হোয়াটস, আপনি আমায় অপমান করছেন ইয়োর এক্সেলেন্সি। দেশের কোথায় কি হচ্ছে সে কৈফিয়ত আমি দেব কি করে? আমি তো আপনার দরবারের কোম্পানির প্রতিনিধি। সিরাজ, তুমি প্রতিনিধি? ড্রেক এবং তোমার পরিচয় আমি জানি না ভেবেছ? দুশ্চরিত্রতা এবং উচ্ছৃঙ্খলতার জন্য দেশ থেকে নির্বাসিত না করে ভারতে বাণিজ্যের জন্য তোমাদের পাঠানো হয়েছে। তাই এ দেশে বাণিজ্য করতে এসে দুর্নীতি এবং অনাচারের পথ তোমরা ত্যাগ করতে পারোনি। কৈফত দাও, আমার নিরীহ প্রজাদের ওপর এই জুলুম কেন? হোয়াটস, আপনার প্রজাদের সঙ্গে আমার কি সম্পর্ক? আমরা ট্যাক্স দিয়ে শান্তিতে বাণিজ্য করি। সিরাজ, ট্যাক্স দিয়ে বাণিজ্য করো বলে আমার নিরীহ প্রজার উপরে অত্যাচার করবার অধিকার তোমরা পাওনি। সমবেত সকলকে উদ্দেশ্য করে, এই লোকটি লবণ প্রস্তুতকারক, লবণের ইজারাদার কুঠিয়াল ইংরেজ। স্থানীয় লোকদের তৈরি যাবতীয় লবণ তারা 3-4 আনা মন দরে পাইকারি হিসেবে কিনে নেয়। তারপর এখানে বসেই এখানকার লোকের কাছে সেই লবণ বিক্রি করে 2 টাকা 2.5 টাকা মন দরে। মির্জাফর, এ তো ডাকাতি। সিরাজ, আপনাদের পরামর্শেই আমি কোম্পানিকে লবণের ইজারাদারি দিয়েছি। আপনারা আমাকে বুঝিয়েছিলেন রাজস্বের পরিমাণ বাড়লে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হয়ে উঠবে। কিন্তু এই কি তার প্রমাণ? এই লোকটি কুঠিয়াল ইংরেজদের কাছে পাইকারি দরে লবণ বিক্রি করতে চায়নি বলে তার এই অবস্থা। বলুন শেঠজি, বলুন রাজবল্লভ, ব্যক্তিগত অর্থ লালসায় বিচার বুদ্ধি হারিয়ে আমি এই কুঠিয়ালদের প্রশ্রয় দিয়েছি কিনা? বলুন সিপাহসালার, বলুন রায়দুর্লভ, আমি এই অনাচারীদের বিরুদ্ধে শাসন শক্তি প্রয়োগ করবার সদিচ্ছা দেখিয়েছি কিনা? বিচার করুন। আপনাদের কাছে আজ আমি আমার অপরাধের বিচার প্রার্থী। প্রহরী উৎপীড়িত লোকটিকে বাইরে নিয়ে গেল। রাজবল্লভ, জাহাপনার বুদ্ধির তারিফ না করে পারা যায় না, কিন্তু প্রকাশ্য দরবারে এমন সুচিন্তিত পরিকল্পনায় আমাদের অপমান না করলেও চলত। জগৎ শেঠ, নবাবের কাছে আমাদের পদমর্যাদার কোনো মূল্যই নেই, তাই। সিরাজ, আপনারাও সবাই মিলে নবাবের মর্যাদা যে কোনো মূল্যে বিক্রি করে দিতে চান, এই তো? মির্জাফর, একথা বলে নবাব আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনতে চাইছেন। এই অযথা দুর্ব্যবহার আমার হৃষ্ট মনে গ্রহণ করতে পারবো কিনা সন্দেহ। সিরাজ, বাংলার নবাবকে ভয় দেখাচ্ছেন সিপাহসালার। দরবারে বসে নবাবের সঙ্গে কীরকম আচরণ করা বিধেয় তাও আপনার স্মরণ নেই। এই মুহূর্তে আপনাকে বরখাস্ত করে সেনাবাহিনীর কর্তৃত্ব আমি নিজে গ্রহণ করতে পারি। আপনি, জগৎ শেঠ, রাজবল্লভ, অমিচাঁদ সবাইকে কয়েদখানায় আটক রাখতে পারি। হ্যাঁ, কোনো দুর্বলতা নয়। শত্রুর কবল থেকে দেশকে বাঁচাতে হলে আমাকে তাই করতে হবে। মোহনলাল, মোহনলাল তরবারি নিষ্কাশন করল। সিরাজ, হাতের ইঙ্গিতে মোহনলালকে নিরস্ত করে শান্তভাবে, না, আমি তা করব না। ধৈর্য ধরে থাকব। অসংখ্য ভুল বোঝাবুঝি, অসংখ্য ছলনা এবং স্বার্থের ওপর আমার মৌলিক সম্প্রীতির ভিত্তি প্রতিষ্ঠিত, কিন্তু আজ সন্দেহেরও কোনো অবকাশ রাখব না। মির্জাফর, আমাদের প্রতি নবাবের সন্দিগ্ধ মনোভাবের পরিবর্তন না হলে দেশের কল্যাণের কথা ভেবে আমরা উৎকণ্ঠিত হয়ে উঠব। সিরাজ, ওই একটি পথ সিপাহসালার দেশের কল্যাণ, দেশবাসীর কল্যাণ। শুধু ওই একটি পথেই আবার আমরা উভয়ের কাছাকাছি আসতে পারি।
আমি জানতে চাই সেই পথে আপনারা আমার সহযাত্রী হবেন কি না। রাজবল্লভ: জাহাপনার উদ্দেশ্য স্পষ্ট জানা দরকার। সিরাজ: আমার উদ্দেশ্য অস্পষ্ট নয়। কলকাতায় ওয়াটস এবং ক্লাইভ আলীনগরের সন্ধি খেলাপ করে আমার আদেশের বিরুদ্ধে ফরাসি অধিকৃত চন্দননগর আক্রমণ করেছে। তাদের ঔদ্ধত্য বিদ্রোহের পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এখনই এর প্রতিবিধান করতে না পারলে ওরা একদিন আমাদের রাষ্ট্রীয় মর্যাদায় হস্তক্ষেপ করবে। মির্জাফর: জাহাপনা, আমাদের হুকুম করুন। সিরাজ: মির্জাফর: জাহাপনা, আমাদের হুকুম করুন। সিরাজ: আমি অন্তহীন সন্দেহ বিদ্বেষের ঊর্ধ্বে ভরসা নিয়েই আপনাদের সামনে দাঁড়িয়েছি। তবু বলছি, আপনারা ইচ্ছে করলে আমাকে ত্যাগ করতে পারেন। বোঝা যতই দুর্বহ হোক, একাই তা বইবার চেষ্টা করব। শুধু আপনাদের কাছে আমার একমাত্র অনুরোধ যে মিথ্যে আশ্বাস দিয়ে আপনারা আমাকে বিভ্রান্ত করবেন না। মির্জাফর: দেশের স্বার্থের জন্যে নিজেদের স্বার্থ তুচ্ছ করে আমরা নবাবের আজ্ঞাবহ হয়েই থাকব। সিরাজ: আমি জানতাম দেশের প্রয়োজনকে আপনারা কখনো তুচ্ছ জ্ঞান করবেন না। সিরাজের ইঙ্গিতে প্রহরী তার হাতে কোরআন শরীফ দিল। সিরাজ দুহাতে সেটা নিয়ে চুমু খেয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। তারপর মির্জাফরের দিকে এগিয়ে দিলেন। মির্জাফর নতজানু হয়ে দুহাতে কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করলেন। মির্জাফর: আমি আল্লাহর পাক কালাম ছুঁয়ে ওয়াদা করছি, আজীবন নবাবের আজ্ঞাবহ হয়েই থাকব। সিরাজ প্রহরীর হাতে কোরআন শরীফ সমর্পণ করলেন এবং অপর প্রহরীর হাত থেকে তামা, তুলসী, গঙ্গাজলের পাত্র গ্রহণ করলেন। তার ইঙ্গিত পেয়ে একে একে রাজবল্লভ, জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুর্লভ নিজের নিজের প্রতিজ্ঞা উচ্চারণ করে গেলেন। রাজবল্লভ: আমি রাজবল্লভ তামা, তুলসী, গঙ্গাজল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করছি, আমার জীবন নবাবের কল্যাণে উৎসর্গীকৃত। রায়দুর্লভ: ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করছি, সর্বশক্তি নিয়ে চিরকালের জন্যে আমি নবাবের অনুগামী। उमिचाद: राम जी की कसम, मैं कुर्बान हूँ नवाब के लिए। প্রহরী গঙ্গাজলের পাত্র নিয়ে চলে গেল। সিরাজ: ওয়াটসকে? ওয়াটস? ওয়াটস, ইয়োর এক্সেলেন্সি। সিরাজ: আলীনগরের সন্ধির শর্ত অনুসারে কোম্পানির প্রতিনিধি হিসাবে দরবারে তোমাকে আশ্রয় দিয়েছিলাম। সেই সম্মানের অপব্যবহার করে এখানে বসে তুমি গুপ্তচরের কাজ করছো। তোমাকে সাজা না দিয়েই ছেড়ে দিচ্ছি। বেরিয়ে যাও দরবার থেকে। ক্লাইভ আর ওয়াটসনকে গিয়ে সংবাদ দাও যে তাদের আমি উপযুক্ত শিক্ষা দেব। আমার ইচ্ছের বিরুদ্ধে বেঈমান নন্দকুমারকে ঘুষ খাইয়ে তারা চন্দননগর ধ্বংস করেছে। এই ঔদ্ধত্যের শাস্তি তাদের যথাযোগ্যভাবেই দেওয়া হবে। ওয়াটস: ইয়োর এক্সেলেন্সি। কর্নিশ করে বেরিয়ে গেল। দৃশ্যান্তর।